বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিএনপি ও জামায়াত যখন সিলেটের রাজপথ দখলে নেওয়ার চেষ্টা চালিয়েছিল, তখন আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা ছিলেন নিশ্চুপ, নিষ্ক্রিয়। বড় পদধারী নেতাদের বেশিরভাগই ছিলেন হাওয়া। তবে একদিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল মিছিল ও সমাবেশের। এর বাইরে একদিন নেতাকর্মীরা অংশ নেন গায়েবানা জানাজায়। বিএনপি জামায়াতের নাশকতা রোধে দলের এই ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা। এছাড়া আন্দোলনকালীন কঠিন সময়ে মাঠে ছিলেন না বেশিরভাগ সংসদ সদস্য। এই দুঃসময়ে দলীয় ৫ এমপির মধ্যে ৩ জনকে এখনও দেখেনি এলাকার মানুষ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সারা দেশের মতো সিলেটেও অংশ নেয় বিএনপি জামায়াত। ১৮ জুলাই থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আখালিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এই সংঘর্ষ সুবিদ বাজার পর্যন্ত বিস্তৃত হয়। ১৯ জুলাই শুক্রবার দিবাগত রাত ১২টায় কারফিউ জারির আগ পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সুবিদ বাজার পর্যন্ত ছিল রণক্ষেত্র। ওই এলাকায় শিবিরের অনেকগুলো মেস ও ছাত্রাবাস থাকায় দলটির নেতাকর্মীরা দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। ১৮ জুলাই ছাত্রলীগ সাবি ক্যাম্পাসের দিকে অগ্রসর হতে গেলে তাদের সাথেও সংঘর্ষ বাধে। টিকতে না পেরে ছাত্রলীগ নেতাকর্মীরাও পিছু হটতে বাধ্য হন। ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও ডক্টর এনামুল হক চৌধুরীর নেতৃত্বে নগরের কালেক্টরেট মসজিদ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি মসজিদ থেকে কিছু দূর যাওয়ার পরই পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন স্থানীয় সাংবাদিক এটিএম তুরাব। পরে হাসপাতালে তিনি মারা যান। শুক্রবার জুমার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকা ছিল বিএনপি এবং দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলে। দফায় দফায় তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করে সিলেট প্রধান ডাকঘরের দরজা, জানালা ও গাড়ি। অর্থাৎ কারফিউ জারির পূর্ব পর্যন্ত সিলেট শহরের মূল প্রাণকেন্দ্র বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং সাবির পার্শ্ববর্তী এলাকা জামায়াত শিবিরের নিয়ন্ত্রণে ছিল। বিএনপি ও জামায়াত নগরের দখল নিতে মরিয়া হয়ে উঠলেও ওই সময় সিলেটের কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিরোধে নামতে দেখা যায়নি। এমনকি ১৯ জুলাই টুকের বাজার এলাকায় সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর হলেও কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি দলটি। জানা গেছে, সংকটময় এই সময়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরাও ছিলেন রিল্যাক্স। সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টিতে আওয়ামী লীগের ও ১টিতে স্বতন্ত্র সংসদ সদস্য। আওয়ামী লীগের ৫ সংসদ সদস্যের মধ্যে ওই সময় এলাকায় ছিলেন মাত্র ২ জন। এর মধ্যে সার্বক্ষণিক এলাকায় ছিলেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। শফিকুর রহমান চৌধুরী বৃহস্পতিবার রাতে সিলেটে আসেন এবং রবিবার পর্যন্ত অবস্থান করে ঢাকায় ফেরেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ ও ওসমানীনগরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে সময় কাটান। আর হাবিবুর রহমান হাবিব আন্দোলনকালীন পুরো সময়ই ছিলেন তার নির্বাচনী এলাকায়। এর বাইরে সিলেট ১ আসনের সংসদ সদস্য ডক্টর এ.কে আব্দুল মোমেন ছিলেন যুক্তরাষ্ট্রে এবং সিলেট ৪ আসনের ইমরান আহমদ ও সিলেট ৬ আসনের নুরুল ইসলাম নাহিদ ছিলেন ঢাকায়। গতকাল রবিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ডক্টর মোমেন। আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নিজের এলাকায় ফেরেননি ইমরান ও নাহিদ। সিলেটে দলীয় কার্যক্রম প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি আসাদ উদ্দিন আহমেদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ১৮ জুলাই মিছিল ও জামায়াত করেছি। এছাড়া রেজিস্ট্রি মাঠে গায়েবানা জানাজাও পড়েছি। জমায়েতে উপস্থিতি সন্তোষজনক হলেও পদধারী অনেক নেতাকেই দেখা যায়নি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়ায় অন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় যারা সহিংসতা করেছে তারা যেন ঢাকা শহর ছাড়তে না পারে সেই লক্ষ্যে ডিএমপি পরিকল্পনা করছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই কথা বলেন। বিপ্লব কুমার সরকার বলেন, এখন পর্যন্ত ২০০টি মামলায় ২,১০০ জনের বেশি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কিছু মামলা দায়ের হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। যারা প্রকৃতপক্ষে বিটিবি ভবনে হামলায় জড়িত ছিল, যারা প্রকৃতপক্ষে সেতু ভবনে হামলার সঙ্গে জড়িত ছিল, যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল ধ্বংস করার কাজে নিয়োজিত ছিল, গ্রেপ্তার ২,১০০ জনের মধ্যে প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল। তিনি বলেন, আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে ও দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দেশে উন্নয়নের যে জোয়ার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন, এই সন্ত্রাসী চক্র কিন্তু বেছে বেছে সেগুলোতে হামলা করেছে। প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন দেশে, সেই উন্নয়নের যাত্রাকে ব্যাহত করার জন্য যেখানে থেকে উন্নয়নের কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে সেগুলোকে বেছে বেছে সন্ত্রাসীরা হামলা করেছে। সমস্ত নথিপত্র তারা পুড়িয়ে দিয়েছে। ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, এসব জামায়াত ও বিএনপি চক্রকে ধরার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার ডিএমপি তাই করবে। সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য ডিএমপি কাজ করছে। এই কাজ আরও বেগবান করা হবে। আমরা আরও পরিকল্পনা করছি যেন এ ধরনের সন্ত্রাসীরা ঢাকা ছাড়তে না পারে। ঢাকার ভেতরে যারাই থাকুক না কেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, গত ২-৩ দিন যাবৎ সন্ত্রাসীরা গা ঢাকা দিয়ে আছে। আমাদের কিন্তু ব্লকড রেড চলমান রয়েছে। ব্লকড রেড ছাড়াও ঢাকায় দিনে রাতে পুলিশের অপারেশন চলমান রয়েছে। সন্ত্রাসীরা যেখানেই থাকুক, পুলিশ সদস্যকে হত্যা করে কক্সবাজার কিংবা পঞ্চগড়ে পালিয়ে যাক, বাংলাদেশের যে কোনো প্রান্তে পালিয়ে যাক না কেন, আমরা তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করব।